প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য রেও মিলের একটা বোর্ড প্রশ্ন সলিউশন করব। আজকে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ পরীক্ষায় আসছিল। এই প্রশ্নটা আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো কিভাবে রেও মিলের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হয়। প্রথমে আমরা প্রশ্নগুলো একটু দেখব। সেটা হচ্ছে ক, রাজ্জাক ট্রেডার্সের উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় করো। উত্তোলনের মোট পরিমাণ আমাদেরকে বের করতে বলছে। আমরা জানি যে উত্তোলন গুলো কি কি, যেমন একটা প্রতিষ্ঠানের উত্তোলন থাকতে পারে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, তারপরে আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম। এগুলো হচ্ছে যে উত্তোলন। তাহলে এই প্রশ্নের মধ্যে অর্থাৎ এই উদ্দীপকে যে ধরনের উত্তোলন গুলো আছে আমরা একটু মার্ক করব। প্রথমত আয়কর 20,000 টাকা, এটা হচ্ছে একটা উত্তোলন। আর আছে নগদ উত্তোলন আছে 3,000 টাকা, তাহলে এটা একটা উত্তোলন। অর্থাৎ 2,000, 2,000 এবং 3,000, 5,000। আর এখানে কোনো উত্তোলন নেই, তাহলে মোট উত্তোলনের পরিমাণ 5,000 টাকা। এখন আমরা খ প্রশ্নটা, আমরা যদি খতে যে প্রশ্নটা আসছে সেটা আমরা দেখব। উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল প্রস্তুত করো। তোমরা জানো যে রেওয়া মিলের কলাম হচ্ছে 5টি। প্রথম কলাম হচ্ছে ক্রমিক নং, এরপরে হিসাবে শিরোনাম, এরপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তোমরা জানো যে রেওয়া মিলের দুইটা সাইড আছে, একটা হচ্ছে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। ডেবিট দিকে যে হিসাবগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ডেবিট দিকে রেওয়া মিলের সম্পদ, ব্যয় এবং উত্তোলন থাকে, আর ক্রেডিট দিকে আয়, দায় এবং মূলধন থাকে। আমরা এখন চেক করব, অর্থাৎ মার্ক করে নেব যে কোন হিসাবগুলো রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। প্রথমত সমন্বিত ক্রয়, এটা হচ্ছে একটি ব্যয় হিসাব, যেহেতু ব্যয় তাহলে রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। বিক্রয়, বিক্রয় এটা হচ্ছে আর, এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। মূলধন রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। ক্রয় খতিয়ানের যে মানে হচ্ছে পাওনাদার, পাওনাদার হচ্ছে দায়, যেহেতু দায় এটা ক্রেডিট দিকে বসবে। প্রাপ্য সুদ, এটা হচ্ছে সম্পদ, এটা ডেবিট দিকে বসবে। উত্তোলন, উত্তোলন ডেবিট দিকে বসবে। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ সমন্বিত ক্রয় যেহেতু থাকে। যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে, মনে রাখবা সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। যদি শুধু ক্রয় থাকে তাহলে রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। যেহেতু এখানে সমন্বিত ক্রয় আছে, তাই আমরা প্রারম্ভিক মজুদ পণ্যকে বাদ দিব এবং সমাপনী মজুদ পণ্য সম্পদের দিকে দেখাবো আমরা, অর্থাৎ ডেবিট সাইড। ব্যাংক জমাতিরিক্ত দায় এটা ক্রেডিট দিকে বসবে। আসবাবপত্র সম্পদ এটা ডেবিট দিকে বসবে। আয়কর উত্তোলন এটা ডেবিট দিকে বসবে। এভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে সাজিয়ে আমরা রেওয়া মিলটা প্রস্তুত করতে পারবো। এবার আমরা গ প্রশ্নটা দেখব। উপর্যুক্ত লেনদেনগুলো হতে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন চলতি সম্পদ এবং চলতি দায়গুলো বের করব। অর্থাৎ যেই হিসাবগুলো চলতি সম্পদ, এগুলো আগে আমরা বের করব। প্রথমত চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য সুদ, এটা চলতি সম্পদ। আর আছে সমাপনী মজুদ পণ্য, এটাও চলতি সম্পদ। তাহলে এখানে চলতি সম্পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাপ্য সুদ আর হচ্ছে সমাপনী মজুদ। এই দুইটা হচ্ছে চলতি সম্পদ। আসবাবপত্র কিন্তু স্থায়ী সম্পদ হবে, এই জন্য চলতি সম্পদ এটা অন্তর্ভুক্ত হবে না। এবার আমরা চলতি দায় বের করব। চলতি দায়ের মধ্যে আছে প্রথমত ক্রয় খতিয়ানের জ্যাল, এটা হচ্ছে পাওনাদার, এটা চলতি দায়, এটা হচ্ছে চলতি দায়। তারপরে ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায় আর নেই, তাহলে চলতি সম্পদ
দুইটা এবং চলতি দায়ও দুইটাই আছে। তাহলে আমরা একটা